সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের ভৌতবিজ্ঞানের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের যেহেতু হাতে বেশি সময় নেই, আজকে এক্সট্রা কোনো কথা বলবো না, তোমরা জাস্ট ক্লাসটা করতে থাকো। দেখো প্রথম প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে একটি পদার্থের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে এর মান কত হবে। তো তোমাদের আমি অলরেডি বলেছি যে সেলসিয়াস স্কেলে যদি 0 ডিগ্রি হয়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেটা ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 32 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেটা ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা মনে রেখে দেবে, এই দুটো মান তোমরা মনে রাখবে। তাহলে 0 ডিগ্রি মানে কত হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 কী বলছে, এখানে বলছে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। যদি এর মধ্যে দিয়ে এক মিলি অ্যাম্পিয়ার প্রবাহ যায়, তবে পরিবাহীর রোধ কত হবে। পরিবাহীর রোধ আমাদের বের করতে বলছে। তো তোমাদের আমি একটা সূত্র বলেছি যে ওহমের সূত্র V=IR। ঠিক আছে, ভি সমান হচ্ছে IR। তাহলে রোধ বের করতে বলছে, অর্থাৎ আর সমান কত হবে, আর সমান হয়ে যাবে তোমার V/I। এখন ভি মানে কত, মানে বিভব প্রভেদ দেওয়া আছে দেখো 10 ভোল্ট, তাহলে আমরা ভি এর জায়গায় লিখব 10। আর কারেন্টের জায়গায় দেখো, কারেন্ট হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার মানে হলো 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10⁻³ অ্যাম্পিয়ার হয়ে যায়। তাহলে এই 10⁻³ ওপরে গেলে কি হবে, 10⁻⁴ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত রোধের একক হয়ে যাবে ওহম, এত ওহম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রোধের মান আমাদের বেরোলো 10⁻⁴ ওহম। 10⁻⁴ মানে কি, একের পরে 4টে শূন্য, একের পরে 1 2 3 4, 10,000 ওহম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের অপশানগুলো কী দেওয়া আছে। একটা আছে 10K, 10K মানে কে মানে হচ্ছে 1000। ঠিক আছে, তার মানে 10,000, তাহলে অপশান এ হবে 10,000। অপশান বি আছে 10 ওহম, 100 ওহম, আর এখানে 1000 ওহম হবে না, তাহলে অপশান এ হয়ে যাবে। দেখো এটা অন্যভাবে দিয়েছে যে 10K মানে হলো 10,000 ওহম হয়ে যাবে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 কী বলছে, নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয়। আচ্ছা, তেজস্ক্রিয়র মধ্যে দেখো কার্বনের C612 যেটা আছে না, সেটা কিন্তু তেজস্ক্রিয় নয়, সেই আইসোটোপটা তেজস্ক্রিয় নয়, কিন্তু কার্বনের C614 যেটা আছে এটা কিন্তু তেজস্ক্রিয়। এটা মনে রাখবে, কার্বনের যে দুটো আইসোটোপ, একটা হচ্ছে C612 আর একটা হলো C614। তো যেটা C614 সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, মানে তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে পড়ছে সেটা। নেক্সট দেখো, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24। কী বলছে যে নিম্নলিখিত কোনটি জৈব যৌগ কোনটা হবে, SO4, NO2, C2H6 নাকি HNO3। তো এটা অ্যান্সার কী হবে, এটা দেখো দেখো জৈব যৌগ অবশ্যই হাইড্রোজেন আর কার্বন আর হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তাহলে C2H6 হয়ে যাবে, C2H6 ইথেন। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, ক্লোরোফর্মের আণবিক সংকেত কী হবে। তো এটা তোমাদের আগেও করিয়েছি আমি, ক্লোরোফর্মের আণবিক সংকেত কী হবে, এটা হয়ে যাবে CHCl3। অপশান বি হবে CHCl3। ঠিক আছে, CHCl3। পরের প্রশ্ন দেখো 26 নাম্বার। তো তোমাদের এই যে প্রশ্নের মানে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোতে অঙ্ক করতে হচ্ছে, তো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। তোমাদের অলরেডি আমি কয়েকটা দেখিয়েও দিয়েছি। যেমন দেখো এটা, 50 নিউটন ওজনের একটি বস্তুর ভর কত হবে। ধরো অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি যে ওজন সমান ভর ইন্টু ত্বরণ, W সমান mg। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বারবার করে দিচ্ছে এই সূত্র দিয়ে। তাহলে আমাদের ওজনের মান কত আছে, 50 নিউটন। 50 সমান ভর বের করতে বলছে, ভরকে আমরা যদি m লিখি, আর জি এর মান দেখো 10 দেওয়া আছে, ইন্টু কত হচ্ছে 10, তাহলে m সমান কত হবে, 5 × 10 = 50, অর্থাৎ 5 হয়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের প্রবলেমটা কিন্তু এখানে পড়বে যে 5 গ্রাম আছে আবার 5 কেজি আছে। তো ইউনিটগুলো ভালো করে যদি লক্ষ্য করো, এখানে দেখো নিউটন আছে, তা নিউটন, আবার এখানে মিটার/সেকেন্ড স্কোয়ার, দুটোই এসআইতে আছে। এসআইতে যদি থাকে আমাদের অ্যান্সারটা এসআইতে রাখতে হবে। তাহলে এসআইতে হবে ভরের এসআই ইউনিট হবে কেজি, তাহলে অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, 5 কেজি হয়ে যাবে, 5 কেজি। 27
কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা মাপার যন্ত্রটা কী? প্রবাহ মাত্রা মানে হচ্ছে কারেন্ট পরিমাপ করা হয় আমরা অ্যামমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? অ্যামমিটার। ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব পার্থক্য মাপি, ঠিক আছে? তাহলে অ্যামমিটার হয়ে যাবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 28, একটি বস্তুকে যথাক্রমে পৃথিবী পৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তে দেওয়া হলো, মানে পৃথিবী পৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে সেম উচ্চতা থেকে, ঠিক আছে? সেম উচ্চতা থেকে একটা জিনিসকে আমরা পড়তে দিলাম। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে? উভয় ক্ষেত্রে সমান হবে? পৃথিবীর তুলনায় চাঁদে বেশি হবে, চাঁদের তুলনায় পৃথিবীতে বেশি হবে, নাকি বস্তুটির ভরের উপর নির্ভর করবে? দেখো এখানে এক নির্দিষ্ট উচ্চতা থেকে যদি আমরা ছেড়ে দিই পৃথিবী পৃষ্ঠে আর হলো চন্দ্রপৃষ্ঠে, তো পৃথিবী পৃষ্ঠে কী হয়, অভিকর্ষ যে টান বা বল সেটার পরিমাণ যেহেতু বেশি, তার জন্য পৃথিবী পৃষ্ঠে কিন্তু বস্তুটা কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে 1 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে কী হবে, চাঁদের তুলনায় পৃথিবীতে বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? আচ্ছা, আর ভরের উপর নির্ভরশীল নয়, ভরের উপর কখনোই নির্ভরশীল নয়। তোমরা গ্যালিলিওর একটা বিজ্ঞানী গ্যালিলিও তিনি পিসার যে একটা হেলানো যে কী বলে একটা মিনার ছিল, তো সেখান থেকে তিনি পরীক্ষা করেছিলেন যে কোনো দুটো বস্তু কিন্তু একই সাথে সমান মানে একই সাথে কিন্তু নিচে নামে, তার ভর আলাদা হলেও, ঠিক আছে? তাছাড়াও আমরা গিনি পালকের একটা সূত্র জানি, গিনি পালকের পরীক্ষা জানি সেটাও। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কিন্তু দেখো তোমাদের অঙ্ক করে অ্যান্সার বের করতে হবে। পরের প্রশ্নটা কী বলছে এখানে, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে অতিরিক্ত লঘু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কতটা পরিমাণ CaCO3 বিক্রিয়া ঘটাতে হবে? আচ্ছা, তার মানে কি, এই যে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় আমরা কার্বন ডাইঅক্সাইড যে প্রস্তুত করা যায়, সেখানে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কতটা CaCO3 প্রয়োজন হবে? দেখো এখানে আমাদের একটা প্রথমত বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়াটা কি, CaCO3 প্লাস 2HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কী উৎপন্ন হবে, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং H2O জল, তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই হলো আমাদের বিক্রিয়া। তো এই বিক্রিয়া আমাদের কী কী প্রয়োজন, আমাদের প্রথমত CaCO3, ঠিক আছে, আর হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড, এই দুটো আমাদের প্রয়োজন। এবার দেখো এদের যখন আমরা মান বের করব, অর্থাৎ এর পারমাণবিক ভরটা বের করতে হবে। CaCO3 যে আছে না, এর পারমাণবিক ভরটা বের করতে হবে। তো ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের হয়ে যাবে 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের কত হচ্ছে, অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3, ঠিক আছে, যেহেতু O3 আছে, 16 গুণ 3 কত হচ্ছে, দেখো 40 যোগ 12 যোগ 3 16 48, তাহলে 48 49 60 100 হয়ে যাচ্ছে, যোগ করো এটা 100 হয়ে যাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা দেখি, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 × 2, তাহলে 12 যোগ 32 মানে হবে 44। এটা আমরা অলরেডি জানি যে কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর সংখ্যা, সেটা পারমাণবিক ভর আর কি, সেটা হচ্ছে 44 গ্রাম। তার মানে কি, এই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CaCO3 থেকে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো। এখানে বলছে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে কত গ্রাম আমরা 66 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে CaCO3 এর মান কত? তাহলে দেখো এখানে আমরা যদি CO2 লিখছি, তাহলে 44 গ্রাম থেকে আমরা পাচ্ছি কত, 100 গ্রাম CaCO3। তাহলে আমাকে বলছে যে 66 গ্রাম থেকে তাহলে আমরা কত পাবো, তাহলে কী হবে, 100 × 66/44, কাটাকুটি করো, 11 × 22 3, মানে 22 দিয়ে কাটলে 22 × 44 আর 3 22 66, এটা কাটো 50, 3 5 15, তো কত আসলো, 150 গ্রাম চলে আসলো, ঠিক আছে, 150 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন, এটা মুছে দিই। আচ্ছা 29 তাহলে আমাদের হয়ে গেল অপশান এ। 30 বলছে লেড পেন্সিল আছে, লেড পেন্সিলে কি আছে, লেড নাইট্রেট
আয়রন সালফাইড, গ্রাফাইট নাকি ফসফরাস? অবশ্যই গ্রাফাইট হবে। লেড পেন্সিলে কি, লেড পেন্সিল আছে কিসে? গ্রাফাইটে। গ্রাফাইটের মধ্যে যে আমরা যেটা দিয়ে লিখি আর কি, পেন্সিলের যে শীষ বলি আমরা, সেটা গ্রাফাইটের। চলো পরের প্রশ্ন দেখো। এই এনএমএস এর মানে একটা প্রিয় কোশ্চেন বলতে পারো। এই কোশ্চেনটা বারবার আমরা দেখতে পাই যে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তাহলে জলের ঘনত্ব সবথেকে বেশি হয় হচ্ছে, জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তোমাদের অলরেডি আমি করিয়েছি। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 কী বলছে? বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে অম্লগ্রাহিতা কত হবে? ঠিক আছে, এটা হবে অপশান সি, 2 হয়ে যাবে, 2। ফিউজ তারের উপাদান কী হবে? ফিউজ তারের উপাদান হয়ে যাবে পিবি, মানে হচ্ছে তোমার সীসা, আর হলো টিন। সীসা আর টিন দিয়ে, পিবি মানে সীসা এবং এসএন মানে হচ্ছে টিন। ঠিক আছে, সীসা এবং টিনের মিশ্রণে ফিউজ তার তৈরি করা হয়। ওকে, নেক্সট দেখো 34 বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? তাপেরও সুপরিবাহী আবার তড়িতেরও সুপরিবাহী। এটা অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা এটা গ্রাফাইট হয়ে যাবে। দেখো গ্রাফাইট তাপেরও সুপরিবাহী হয়, আবার তড়িতেরও সুপরিবাহী হয়, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 35। এখানে দেখো এই একটা কোশ্চেন দিয়েছে, এটা একটু আমাদের বোঝার মতো কোশ্চেন, বুঝে নিতে হবে। বলছে অ্যামোনিয়াম সালফেট অণুতে পরমাণুর সংখ্যা কত হয়? অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী? অ্যামোনিয়াম সালফেট যদি আমরা লিখি NH4 ঠিক আছে, NH4 এবার দেখো এখানে এই যে NH4, তাহলে নাইট্রোজেনের এখানে কত হচ্ছে? 2। নাইট্রোজেন হচ্ছে মানে কত পরমাণু? কটা পরমাণু আছে নাইট্রোজেনের? 2টো পরমাণু। হাইড্রোজেনের কথা দেখো 4 দুগুণে কত? 8টা পরমাণু। সালফারের দেখো 1টা পরমাণু, আর অক্সিজেনের দেখো 4টে পরমাণু। তাহলে কী বললাম? নাইট্রোজেন দেখো NH4 তাহলে NH4 এসে তো, তাহলে NH4 আছে, তার মানে কি এই 2টা কিন্তু নাইট্রোজেনের জন্য রয়েছে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রেও, হাইড্রোজেনের তাহলে 4 দুগুণে কত? 8 হয়ে যাচ্ছে। সালফারের 1টা আসছে, আর অক্সিজেনের 4টে। 8 2 10, 10 1 11, 11 আর 4 হচ্ছে 15। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে ডি। ঠিক আছে, ডি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন। আমি কতটা টাইম নিয়ে তোমাদের ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে, তোমরা সেটা জানো না যে আমি সারাদিন ধরে আজকে ক্লাস করাচ্ছি, একটার পর একটা চলছে পরপর। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু লাইক করে দিও। ঠিক আছে, তোমরা অনেক কমেন্ট করেছো আমি দেখেছি, কিন্তু কমেন্টগুলো আমি যে রিপ্লাই দেবো সেই টাইমটা আমি পাইনি। আমি পরে যদি টাইম পাই, এখন তোমাদের রিপ্লাই দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ হলো তোমাদের কিছু ক্লাস করিয়ে দেওয়া। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, বারবার করে দেখছো আসছে, তো সেক্ষেত্রে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য আমি ক্লাসটা করিয়ে দিচ্ছি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36। কী বলছে? সোডিয়াম বাইকার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে যে আম্লিক গ্যাসটি উৎপন্ন হয়, সোডিয়াম বাইকার্বনেট, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। মুখস্থ করে নেবে। ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন মুখস্থ করে নিতে হয়। তাহলে সোডিয়াম বাইকার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কী হবে, কোন আম্লিক গ্যাসটা উৎপন্ন হবে? সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, CO2 উৎপন্ন হবে। কোনটি উভয়ধর্মী অক্সাইড? এই কোশ্চেনটা তো তোমরা বারবার পড়েছো, আশা করি বারবার পাও সব জায়গায়। Al2O3। ঠিক আছে, Al2O3। পরের প্রশ্ন দেখো, উভয়ধর্মী অক্সাইডের তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। তাছাড়াও তোমরা আরও পড়ে নেবে জিঙ্ক অক্সাইড, মানে এখানে তোমরা এক কাজ করবে, আম্লিক অক্সাইড, তারপর হচ্ছে তোমার ক্ষারীয় অক্সাইড, প্রশমন অক্সাইড, আর হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। এগুলোর প্রত্যেকটার উদাহরণ তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে প্রত্যেকটার উদাহরণ। নেক্সট দেখো, স্বাভাবিক চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে যদি আমরা 1 গ্রাম জলে পরিণত করতে চাই, তাহলে আমাদের কত তাপ লাগবে? 80 ক্যালোরি। কারণ কি? বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি, এটা মনে রাখবে।
চলো আরেকটা সেট আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 21 বলছে কি কোনো বস্তুর গলনাঙ্ক 40°C ফারেনহাইট স্কেলে এর মান কত হবে। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের যে কনভার্সন সেটা কিন্তু সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকছে, এটা মনে রাখো যে আমরা জানি C/5 সমান কী হয় F-32/9, এটা সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে স্কেলের মধ্যে রিলেশান। এবার কোনো বস্তুর গলনাঙ্ক বলছে 40°, যদি ফারেনহাইট 40°C, সেটা তাহলে ফারেনহাইট স্কেলে কত হয়ে যাবে বের করতে বলছে। আচ্ছা 40°C, তাহলে সেলসিয়াসের জায়গায় তুমি 40 বসিয়ে দাও, 40/5 সমান কত হবে F-32/9, তাহলে 5 আটা কত হচ্ছে 40, তাহলে F-32 সমান হয়ে যাচ্ছে 8 9 72, তাহলে F সমান হয়ে যাবে 72 প্লাস 32, দেখো 104 হয়ে যাচ্ছে। তাহলে ফারেনহাইট স্কেলে কত 104। তো এটা তো আর মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না, এটা আমাদের যে কোনো মান দিতে পারে, 40° দিতে পারে, 80° দিতে পারে, 100° দিতে পারে, যা খুশি দিতে পারে, ঠিক আছে, আমাদের মান বের করতে হবে। আর তোমাদের আরও কয়েকটা বলেছি যে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়, সেটা হচ্ছে -40° উষ্ণতায়, এটা -40°C যা হয় -40° ফারেনহাইটও সেম হয়। আগের ভিডিওতে একটা ক্লাস করিয়েছিলাম কোনটাতে দ্বিগুণ হয়, তাই না, সেটা আমরা বের করেছি। চলো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কি বলছে যে বিকীর্ণ তাপের বেগ শূন্য মাধ্যমে কত হয়। দেখো বিকীর্ণ তাপের বেগ হয় শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হয়। তো শূন্য মাধ্যমে আলোর বেগ যদি আমরা দেখি কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ যা হবে সেটাই বিকীর্ণ তাপের বেগও সে সেম হয়ে যাবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো দেখো এখানে এটা তো আমরা মিটার পার সেকেন্ডে দিয়েছি, অনেক সময় এটা কি হয় সেন্টিমিটার পার সেকেন্ডে থাকে, তখন কিন্তু 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো তোমরা এটা কিন্তু ভুল করো না, ইউনিটটা দেখে নেবে, সেই হিসেবে তোমরা মানটা নেবে। যদি মিটার পার সেকেন্ডে থাকে তাহলে 10⁸ হবে, আর যদি সেন্টিমিটার পার সেকেন্ড থাকে তাহলে 10⁻10 হয়ে যাবে। পরের প্রশ্ন, আচ্ছা 23-এর দেখো কোশ্চেন নাম্বার 23 বলছে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক সংকেত কী হবে। অ্যালুমিনিয়াম সালফেট, আচ্ছা এটা হবে Al2SO4 Al2SO4 অপশান এ হয়ে যাবে, ঠিক আছে, Al2SO4 এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক সংকেত। রৈখিক ভরবেগের একক কী। দেখো ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ বোঝাচ্ছে। তো ভরের একক কী হয়, ধরো এখানে এসআইতে সব কেজি দেওয়া আছে, তাহলে কেজি হচ্ছে ভরের একক, আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। অপশান কী হবে বি, কেজি মিটার পার সেকেন্ড রৈখিক ভরবেগের একক। পরের প্রশ্ন দেখো 25, শূন্যস্থান পূরণ করো Zn + H2SO4 = ZnSO4 + ড্যাশ। তাহলে জিঙ্কের সাথে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে কী হবে ZnSO4 + H2, নর্মাল কোশ্চেন আছে। দেখো ZnSO4 হয়ে গেল, আর পড়ে থাকছে কি H2, তাহলে আমরা এখানে H2 বসিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো কোনটি বলছে যে স্কেলার রাশি, 26টা বলছে কোনটা স্কেলার রাশি। দেখো ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণ, মন্দন, বেগ, বল এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি বলেছি, আর বলেছি তোমাদের কার্য ক্ষমতা শক্তি এগুলো প্রত্যেকটা কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি। দ্রুতি একটা স্কেলার রাশি, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 27, চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক কী হবে। তো এটা আগেও পেয়েছো তোমরা যে চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই যে প্রেশার কুকারের, তাই তো, প্রেশার কুকারে কী হয় চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাহলে এটা বাড়বে হয়ে যাবে। 28 দেখো নিচের বলছে কোনটি অন্তরক পদার্থ। অন্তরক মানে কি, অন্তরক মানে হলো অন্তরক মানে হচ্ছে তোমার যেটা দিয়ে তাপ কি হয় প্রবাহিত হবে না, মানে তাপটা তোমার কি হবে
তাপের অন্তরক দুরকম অন্তরক হয়, একটা হলো তাপের, আরেকটা হলো তোমার তড়িতের অন্তরক হয়। মানে তাপের ক্ষেত্রে কী হয়, আমরা যদি দেখি যে ওই যে যে হাতলগুলো ব্যবহার করা হয় সেগুলো প্লাস্টিকের হয়, তাই তো, যাতে কী হয় তাপটা না আসে। প্রেসার কুকারের যে হাতলটা সেটা প্লাস্টিকের ব্যবহার করা হয়। তো সেরকমই একটা অন্তরক হলো ইবোনাইট, মনে রাখবে, ইবোনাইট দণ্ড বা ইবোনাইট। আর জার্মেনিয়াম তো হবে না, তামার লোহা এই দুটো তো তোমার অলরেডি ধাতু হয়ে যাচ্ছে, আর জার্মেনিয়ামটা ধাতু কল্পের মধ্যে পড়ছে, ইবোনাইট হয়ে যাবে, ঠিক আছে। সরি, জার্মেনাইট হলো অর্ধপরিবাহী। নেক্সট দেখো, কোনটি জীবাশ্ম জ্বালানি? 29 বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি, বায়োগ্যাস, কাঠ, হাইড্রোজেন নাকি পেট্রোল? তো এখানে পেট্রোল হয়ে যাবে একটা জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। দীর্ঘ বছর নিচে মাটির নিচে জমা হতে হতে, ঠিক আছে, পেট্রোলটা তৈরি হয়েছে, বিভিন্ন উদ্ভিদ প্রাণী সেগুলো মরে পচে তারপর। আচ্ছা, নেক্সট বলছে যে কোনটি ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ? কোয়েশ্চেন নাম্বার 30, ফিকে হলুদ বর্ণের বলছে কোনটি কঠিন পদার্থ, কী হবে? NaCl, NaCl মানে তো লবণ, লবণ তো হবে না। আচ্ছা, তারপরে বলছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড হবে না, সালফার, সালফার হয়ে যাবে। ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ হয়ে যাবে কি সালফার। 31 বলছে কোনটি কার্বনের রূপভেদ নয়? দেখো, কার্বনের বিভিন্ন রকমের রূপভেদ, নিয়তাকার, অনিয়তাকার তোমরা পড়েছো, তার মধ্যে ফুলারিন পড়েছো, কোক, গ্যাস কার্বন, গ্রাফাইট, হিরক, এগুলো সবই তোমরা পড়েছো এক্সাম্পল হিসেবে। তো কার্বোজেন যেটা আছে, কার্বোজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মিশ্রণে তৈরি একটা পদার্থ, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মিশ্রণে তৈরি পদার্থ কার্বোজেন, এটা কিন্তু কার্বনের রূপভেদ নয়। বাকি কিন্তু গ্যাস কার্বন, কোক, ফুলারিন এগুলো সবগুলো হচ্ছে কার্বনের বিভিন্ন প্রকারের রূপভেদ। নিচের কোনটি সবথেকে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি? সবথেকে কম দূষণ সৃষ্টি করে কোন জ্বালানিটা? কয়লা, পেট্রোল, সিএনজি নাকি ডিজেল? সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার বি হয়ে যাবে। তো সিএনজি যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেটা কিন্তু সবথেকে কম দূষণ সৃষ্টি করে। আমরা দেখি যে বিভিন্ন গাড়িগুলোতে, টোটো মানে এখন তো ব্যাটারিতে চলে, তো সেগুলোতে অনেক সময় সিএনজিতে চলতো। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে একটি চুম্বকিত বলয়ে মেরুর সংখ্যা কত? দেখো, চুম্বকিত বলে মেরু কতগুলো থাকে? নর্মালি একটা চুম্বক, দণ্ড চুম্বকের ক্ষেত্রে আমরা দেখি যে দুটো মেরু থাকে। তারপরে ধরো অশ্বক্ষুরাকৃতি অনেক সময় দণ্ড থাকে, অশ্বক্ষুরাকৃতির দণ্ড থাকে, তো সেগুলোর ক্ষেত্রেও মেরু কিন্তু দুটো থাকে, ঠিক আছে। একটা হলো নর্থ পোল, একটা সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল। তো যদি বলছে যে চুম্বকীয় বলয়, বলয় মানে যদি রিং আকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে তো কোনো নির্দিষ্ট করে কোনো মেরু থাকে না, তাহলে শূন্য মেরু হয়ে যাবে, ঠিক আছে, শূন্য মেরু হয়ে যাবে। রিং আকৃতিরও যদি বলা হয় তাহলে শূন্য হয়ে যাবে। নেক্সট দেখো, সূর্যে যে পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় সেটা কি? অবশ্যই নিউক্লিয় সংযোজন পদ্ধতি, এটা মনে রাখবে। নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াতে যে হাইড্রোজেন আর সূর্যের মধ্যে হাইড্রোজেন আর থাকে হিলিয়াম, ঠিক আছে। তো হাইড্রোজেন আর হিলিয়াম এরা অনবরত কী করে, হাইড্রোজেন হিলিয়ামে এবং হিলিয়াম হাইড্রোজেনে পরিবর্তিত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। তো এটা অ্যান্সার কী হয়ে যাবে তাহলে, নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন দেখো, মার্বেল বলছে মার্বেলে উপস্থিত মৌলগুলির কী আছে হলো, তাহলে মার্বেলের ক্ষেত্রে আমাদের কি কি থাকে? দেখো, তোমাদের বলেছি যে CaCO3, এটাই হচ্ছে মার্বেলের সংকেত, ঠিক আছে, CaCO3। তো এই যে ক্যালসিয়াম থাকছে, কার্বন থাকছে, আর হচ্ছে অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম, কার্বন হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। হাইড্রোজেন থাকবে না, মার্বেলে হাইড্রোজেন থাকবে না, তাহলে ক্যালসিয়াম, CaC সংকেত কি বললাম, CaCO3, এটা হচ্ছে মার্বেলের সংকেত, ঠিক আছে। শুষ্ক বরফ হলো ড্যাশ, শুষ্ক বরফ কঠিন হাইড্রোজেন, গ্রাফাইট, হীরক নাকি কঠিন কার্বন ডাইঅক্সাইড? এটা অনেকবার বলেছি তোমাদের, এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হবে। পরের প্রশ্ন দেখো, 37 বলছে বাঁধের নিচের অংশে দেওয়াল বেশি চওড়া করা হয় কেন? যখন একটা বাঁধ নির্মাণ করা হয় না, তার নিচের অংশটা অনেক বেশি চওড়া করা হয়, ঠিক আছে, নিচের অংশটা কিন্তু অনেক চওড়া করা হয়। তো নিচের অংশটা চওড়া করার কারণটা কি? জল নিচের অংশের দেওয়ালে চাপ কম দেয়,
এটি একটি চলতি নিয়ম, এটি দেখতে ভালো লাগে, হ্যাঁ আমরা দেখতে যাচ্ছি ভালো লাগে নাকি খারাপ লাগে। তারপরে জল নিচের অংশের দেওয়ালে বেশি চাপ দেয়। এটা দেখো আমি বলে দিই, এটা হ্যাঁ ভালো লাগার জন্য করতেও পারে, আচ্ছা সেটা নয়। দেখো আমরা যদি দেখি একটা বোতল যদি হয়, ঠিক আছে, একটা বোতলের ক্ষেত্রে কি হয়, একটা বোতলের ক্ষেত্রে ডেঞ্জার বোতল হয়ে গেল, দাঁড়াও, ধরো একটা যদি বোতল হয়, এবার ধরো এই যে বোতলটা রয়েছে, এই বোতলের এখানে যদি একটা ছিদ্র করা হয়, ধরো জল ভর্তি করা হলো, আবার এখানে একটা ছিদ্র করলো, আমরা কি দেখি যে ওপরের যে ছিদ্র করলে সেটা যে জল যেটুকুনি দূরত্বে পড়ে, নিচের ছিদ্র দিয়ে আরও জোরে জলটা অনেকটা দূরে যায়, ঠিক আছে। তো এটা কি হয়, এটা হচ্ছে আমাদের বলতে পারি যে জলের গভীরতা যত বেশি হবে, মানে এই উপরিতল থেকে যে গভীরতা তত কী হবে, জলের চাপটা বেশি হয়। তাহলে জলের চাপটা কোথায় বেশি হবে, নিচে নিশ্চয়ই বেশি হবে। তো নিচে যদি বেশি হয়, নিচে যদি বাঁধটা শক্তপোক্ত করে মোটা করে না তৈরি করে, তাহলে কী হবে, তাহলে কিন্তু বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা আসল কারণ হচ্ছে কি, আসল কারণ কী হবে, আসল কারণ হচ্ছে জল নিচের অংশের দেওয়ালে বেশি চাপ দেয়, ঠিক আছে, নিচের অংশের দেওয়ালে বেশি চাপ দেয়, ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 38, একটি বস্তুর ভর 3 কেজি হলে বস্তুটির ওজন কত হবে। ভর বলেছে 3 কেজি, তাহলে ওজন কত হবে, আর অভিকর্ষ ত্বরণ 10 বলে দিয়েছে। তাহলে আমরা জানি ওজন সমান কী হবে, ডব্লিউ সমান এমজি। তোমরা অনেকে ওজন আর ভরের মধ্যে মানে গণ্ডগোল করে ফেলো। দেখো ভর আলাদা, ওজন আলাদা, ঠিক আছে। তো ওজনকে আমরা ভার বলি, ভার বা ওজন সেম জিনিস, কিন্তু ভর হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে। ভরের একক হচ্ছে কেজি হয়, আর ওজনের একক কিন্তু নিউটন হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। ভরের একক কী হয়, কেজি, আর ওজনের একক হচ্ছে নিউটন, এটা এসআইতে, আর সিজিএসে এটা হবে ডাইন, আর এটা হবে গ্রাম, ঠিক আছে। ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে, ভর হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে, সাধারণ তুলাযন্ত্র। আর ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে, স্প্রিং যে কী লিখে দিলাম, স্প্রিং তুলাযন্ত্র, ঠিক আছে, তুলাযন্ত্র। আচ্ছা এটা গেল ভর আর ওজনের মধ্যে কিছু পার্থক্য বলে দিলাম। এবার ডব্লিউ সমান এমজি, তাহলে ডব্লিউ আমাদের ওজন আমাদের বের করতে বলেছে, তাহলে এম মানে কত, 3 কেজি আছে, ইন্টু জি এর মান আছে 10, তাহলে 3 10 কী হবে 30। এবার দেখো ইউনিটগুলো আমাদের এখানে কেজি আছে, আর এটা আছে কিসে, এটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড মানে এসআইতে আছে, এসআইতে হলে কী হয়ে যাবে, নিউটন হয়ে যাবে, তাহলে 30 নিউটন হয়ে যাবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো একটু তাড়াহুড়ো করে তোমাদের বলতে হচ্ছে, কারণ কি বলবো, আমাকে ক্লাস করতে হবে, আরও ক্লাস আছে আমার কাছে, তো আমার হাতে বেশি সময় নেই, তার জন্য তোমাদের একটু তাড়াহুড়ো করে বললাম, একটু বুঝে নিও, ঠিক আছে। আর তোমরা অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করছো, আমি কমেন্টগুলোর রিপ্লাই হয়তো পরে দেবো। এই মুহূর্তে তোমাদের সবথেকে জরুরি হলো তোমরা পড়াশোনা করো, ঠিক আছে, একদম সময় নষ্ট করো না। যদি মনে হয় যে ভিডিওগুলো হেল্পফুল, তাহলে অবশ্যই তোমরা দেখে নিও। তো তোমাদের আমি হেল্পফুল ভিডিওই বানাই, তোমাদের তো উল্টাপাল্টা ভিডিও বানাই না, আমি প্রত্যেকটা ভিডিওই চেষ্টা করি যাতে তোমাদের কাজে লাগে সেরকম ভিডিও আমি বানানোর চেষ্টা করি, ঠিক আছে। তো তোমরা এরপরে তো ক্লাস 9-এ উঠছো, তো অলরেডি উঠে গেছো বলতে পারি। তো ক্লাস 9-এর জন্য কিন্তু একদম স্পেশালি তোমাদের ম্যাথ এবং ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে যাদের উইকনেস আছে, যাদের প্রবলেম আছে, ভৌতবিজ্ঞান আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে যেভাবে এখন বুঝিয়ে পড়াচ্ছি সেরকম করে বুঝিয়ে পড়াবো, ঠিক আছে। তো তোমরা এনএমএস সবার আগে দিয়ে নাও, তারপরে আবার আমাদের ক্লাস 9-এর ক্লাস শুরু হয়ে যাবে। চলো ততক্ষণে ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, টাটা।